বিজেপি থেকে কিন্তু অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে নৈশভোজ করে এসেছিলেন। তো তিনি যদি এতই মানে করাপ্টেড হবেন তাহলে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে হোম মিনিস্টার তার বাড়ি যায় কি করে? কারণ আমার মনে হয় যে যারা সংস্কৃতি জগতের সঙ্গে, খেলার জগতের সঙ্গে, লেখালেখির জগতের সঙ্গে বা অন্যান্য যেগুলো মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে থাকে, তাদের রাজনীতিতে না আসাই ভালো। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে অমিত শাহের সমর্থনেই আসতে পেরেছিলেন বলে শোনা যায়। এরপর অনেকেই ভেবেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে দেখা যাবে, তবে হয়েছে তার সম্পূর্ণ উল্টো। অত্যন্ত মমতা ঘনিষ্ঠ ছিলেন সৌরভ, কিন্তু বর্তমানে সৌরভ বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলেই জল্পনা। এরই মধ্যে দেখা গেছে বহুল প্রচারিত একটি জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো দাদাগিরি, যেখানে দাদা মানেই এক ঝলকে ভেসে আসত সৌরভ গাঙ্গুলির মুখ, তাকে সরিয়ে নতুন হোস্ট হিসেবে আনা হচ্ছে দেবকে। একই রকমভাবে দেখা গেছে জি পরিচালিত আরও একটি জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর থেকে সরিয়ে দেওয়া হয়েছে রচনা ব্যানার্জিকেও। একই সঙ্গে দুই জনপ্রিয় মুখকে সরিয়ে দিল চ্যানেল। এর নেপথ্যে রয়েছে কি রাজনৈতিক রহস্য? জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সংঘমিত্রা চৌধুরী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পূর্ববর্তী রাজ্য সরকারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে একটা গুঞ্জন রয়েছে। সেখানে শালবনী প্রকল্পে তার ভূমিকা বা সংশ্লিষ্টতা নিয়ে কি কোনো তদন্ত হওয়া উচিত? শালবনী প্রকল্পটা হয়নি, কারণ এটা নিয়ে অনেক মানে একটা বিরাট একটা হাইপ হয়েছিল যে শালবনীতে একটা বিরাট বড় কারখানা হবে, কিন্তু সৌরভকে কোনো টাকা পয়সা রাজ্য সরকার দিয়েছিল কিনা আমি বলতে পারবো না। যদি দিয়ে থাকে তাহলে সেই টাকা কি করলো অবশ্যই সেটা তার কাছে জানতে চাওয়া উচিত। বিজেপি কি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে? দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটা বড় ভূমিকা আজকে ক্রিকেট ওয়ার্ল্ডে আছে। আমরা দিনের পর দিন আমাদের মহারাজকে দেখেছি যে সে আজকে মানে বিশাল একটা জায়গা ধরে রেখেছিল এবং মানে জাতীয় ক্রিকেটের তিনি জনক হিসেবে আর কি ক্যাপ্টেন হিসেবে উনি অনেক ম্যাচ জিতিয়েছেন, ওনার ফ্যান ফলোয়ার প্রচুর রয়েছে। এবার তিনি রাজনীতিতে কোন দল করবেন এটা তো পাবলিকের দেখার উচিত নয়। দেখুন, এবার এটাও আমি বলবো যে বিজেপি থেকে কিন্তু অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে নৈশভোজ করে এসেছিলেন। তো তিনি যদি এতই মানে করাপ্টেড হবেন তাহলে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে হোম মিনিস্টার তার বাড়ি যায় কি করে? তো পুরোটাই আমি যদি বিশ্লেষণ করি, এখানে আমার মনে হচ্ছে তাকে কোনোভাবে মানে রাজনৈতিকভাবে তাকে কোনো স্ক্যামের মধ্যে জড়িয়ে দেওয়া যাতে না হয়, পুরোটাই যাতে নিরপেক্ষভাবে এবং খুব ভালো করে ইডি সিবিআই দিয়ে বিচার করা হয়। যদি কিছু থাকে তাহলে কোনো মানুষই, সে যত বড় মানুষই হোক, সে কিন্তু আইনের বাইরে থাকবে না। কিন্তু যদি উনি করে থাকেন তবেই সেটা কিন্তু উনি যেন কোনো রাজনীতির শিকার না হন। আপনি এক্ষুনি যেটা বললেন অমিত শাহ ওনার বাড়িতে গিয়ে ভোজ করে এসছে, সেখানে শোনা যায় যে অমিত শাহের সমর্থনে কিন্তু বিসিসিআই এর একটা বড় পদে উনি আসতে পেরেছিলেন। সেখানে গিয়ে অনেকে ভেবেছিল যে উনি এবার বিজেপিতেই জয়েন করবেন, তবে সেটা হয়নি, উনি অন্য রাস্তায় হেঁটেছেন। কিন্তু তারপর এখন শোনা যাচ্ছে যে উনি বিজেপি ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন বা আসতে চাইছেন বিজেপিতে। সেখানে গিয়ে আপনার কি মনে হয় যে উনি আবার বিজেপিতে জয়েন করবেন বা অমিত শাহকে তাকে দলে নেবেন? দেখুন, এটা একটা সেলিব্রিটিদের ট্রেন্ড, যখন যে ক্ষমতায় থাকবে তার কাছাকাছি থাকা। তার দুটো কারণ, প্রথম হচ্ছে ক্ষমতার একটা সুযোগ পাওয়া, দ্বিতীয়ত হচ্ছে আর্থিক উন্নতি। তারা যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, যে সরকার ক্ষমতায় আছে তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া। আমরা তো একবার ভেবেছিলাম যে ওনাকেই সিএম মুখ করা হবে, এরকমভাবে একটা রোটে ছিল। উনি যখন রাজি হলেন না, অমিত শাহকে যখন উনি প্রত্যাখ্যান করলেন, তখন পুরো বিজেপি জুড়ে ওনার এগেনস্টে কথাবার্তা আমরাই শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমি যেটা বরাবর বলেছি, অ্যাজ আ ক্রিকেটার হি ইজ গ্রেট, ওনার পলিটিক্স আসা উচিত নয়। কারণ আমার মনে হয় যে যারা সংস্কৃতি জগতের সঙ্গে, খেলার জগতের সঙ্গে, লেখালেখির জগতের সঙ্গে বা অন্যান্য যেগুলো মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে থাকে, তাদের রাজনীতিতে না আসাই ভালো।
আমরা অতীতে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ সৌরভ গাঙ্গুলি, ওনাকে খুবই ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী এমন সুযোগ সুবিধা পেয়েছিলেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায় এত ঘনিষ্ঠ ছিলেন বা ওই দলকে এতটা সাপোর্ট করতেন? আরে দুবার সিএম এর পাশে স্টেজে ওঠাটাও তো একটা বিরাট ব্যাপার। সেখানে তো যখন উনি আর ক্যাপ্টেন নেই, তখন তো সবাই চায়, যারা প্রতিদিন নিউজের মানে একদম সামনে লাইমলাইটে থাকেন, তাদের সবসময় ইচ্ছে হয় যে আমরা লাইমলাইটে থাকবো। অনেক সময় এমন কিছু তারা করে বসেন যাতে ওই আবার লাইমলাইটে থাকা যায়। তো এটা হয়তো একটা ঘটনা। আর দ্বিতীয়ত কী দিয়েছেন না দিয়েছেন তো এটা আমরা জানি না, সেটা সৌরভ নিজে জানেন আর মমতা দিদি নিজে জানেন। তো এটা আমরা বলতে পারবো না। তবে ডেফিনেটলি উনি শাসক ঘনিষ্ঠ ছিলেন, এটা আমরা দেখেছি। এবং এখন যদি উনি বিজেপিতে আসতে চান, সেটা বিজেপি ঠিক করবে তাকে নেওয়া উচিত কি উচিত না। তবে আমি আবারও বলবো, সৌরভের উচিত সৌরভ হয়েই মানুষের মনে থাকা, খেলার দুনিয়াতেই থাকা। জি বাংলায় পরিচালিত একটা জনপ্রিয় টিভি অনুষ্ঠান দাদাগিরি, যেটার এতগুলো সিজন আমরা করতে দেখেছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে, সেখানে গিয়ে আজ দেখা যাচ্ছে দেব এবার দিয়ে সেটা হোস্ট করবে। এর কি কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে? সৌরভ তো ভালোই করছিল, আমি দাদাগিরি দেখতাম, বেশ মজা লাগতো। এবং ওর ওই ধরে ধরে দাদাগিরিটা করা মজার করে, কোনো রকম কোনো এক্সট্রাভ্যাগেন্স ছিল না ওনার অভিনয়ের মধ্যে বা বলার মধ্যে। কিন্তু এখন কেন সরিয়েছে এটা বলতে পারবো না। উনি যদি নিজে সরে গিয়ে থাকেন সেটা সম্পূর্ণ আলাদা, বাকিটা হচ্ছে জিয়ের উপর। এবং দেবকে আমি বলবো, দেব কেন টেলিভিশনে আসছে, কেন একটা ছোট পর্দায় আসছে? সে তো একটা বড় পর্দার হিরো। ছোট পর্দায় এসে হয়তো রোজগার হবে সাময়িক, কিন্তু ওকে যে দেখার জন্য মানুষ টিকিট কেটে হলে যেত, সেটা তো আর হবে না। টিভিতে ফ্রিতে দেখবে, যাকে ফ্রিতে দেখা যায় তাকে কিন্তু আর লোকে পয়সা দিয়ে দেখতে চাইবে না। এটা আমার মানে অ্যাজ আ ফিল্ম মেকার আমার এটা মনে হয়। কিন্তু এই জিনিসটা কেন হলো? মানে ক্ষমতার পরিবর্তন হয়েছে বলেই কি চ্যানেলকে বাধ্য করা হয়েছে সৌরভ গাঙ্গুলিকে বাদ দেওয়ার জন্য? দেব তো নিজেই তৃণমূলের, তাহলে তাকে রাখছে কেন? সে তো এখনো বিজেপি। কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর কিছুটা ঘনিষ্ঠ হচ্ছেন দেব, শুভেন্দু অধিকারী দেবের গাল টিপে দিয়েছেন। সে তো সৌরভও হচ্ছে, আমি তো জানি না। কারণ আমি যেটুকু শুভেন্দুবাবুকে জানি, শুভেন্দুবাবু একদম হার্ডকোর পলিটিশিয়ান, ওনার ফিল্ম নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই। এবার দেব এতটাই লাভিং, এত ভালো মিষ্টি, ওকে যে কোনো মানুষ যে সিনেমা না পছন্দও করে সে দেবকে পছন্দ করে। এটা কিন্তু আমি দেখেছি, কারণ দেবের যেটা পার্সোনালিটি ওটা ভীষণই মিষ্টি। সেই হিসেবে কিন্তু জি কেন ওকে নিচ্ছে, হয়তো ওর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সৌরভ হয়তো নিজে করতে চাইছে না, অনেকগুলো বিষয় হতে পারে। বিজেপি কি সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে আয়কর বিভাগ বা ইডির মতো সংস্থাকে ব্যবহার করার পরিবর্তে তার সঙ্গে কোনো সমঝোতার পথে যেতে পারে? এটা যদি করে ভুল করবে, কারণ সেটা আমি তো আবার মানে আগেও বললাম যে সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, সে যদি অন্যায়ভাবে রোজগার করে থাকে, সে যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, মানে তার যে টাকার যে লিমিটেশন, যেটা তার থেকে বেশি যদি তার কাছে থাকে, তাকে ইডি রেড করা উচিত এবং তাকে ধরা উচিত। যদি বিজেপি তাকে ছেড়ে দেয় তাহলে সেই ভুলটা আবার হবে, কিন্তু বিজেপির উচিত তাহলে অন্তত একবার রেড করিয়ে দেখে নেওয়া। দাদাগিরির মতন কিন্তু দিদি নাম্বার 1 থেকেও রচনা ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে, এটার রাজনৈতিক তাৎপর্য কি? রচনা ব্যানার্জিকে কি পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে? কারণ আমি মাঝে শুনলাম স্বস্তিকা আসছে। রচনা তো মানে যখন হুগলিতে মানে লোকসভা ইলেকশন হচ্ছে সেই সময়ও আমরা দেখেছি ও কিন্তু মানে দিদি নাম্বার 1 করেছে। মানে সকালবেলা গিয়ে মানে ওর চেহারা তখন এত খারাপ হয়ে গিয়েছিল, আমরা দেখতাম টিভি স্ক্রিনে, ওখানে গিয়ে সারাদিন প্রচার করতো বা একদিন হয়তো একদিনে 4-5টা এপিসোড তুলতো। দিদি নাম্বার 1 খুব জনপ্রিয় এবং রচনা খুবই ভালো কাজ করতো। এবার রচনা কেন সরে যাচ্ছে বা কেন সরানো হয়েছে, এটা বিজেপি কি চ্যানেলগুলোকে বাধ্য করছে হোস্ট চেঞ্জ করে দেওয়ার জন্য? এটা আমি বলতে পারবো না, কারণ আমি এই ডিপার্টমেন্টে নেই। এতদিন ধরে দাদাগিরিতে দাদার ফেস মানে সৌরভ গাঙ্গুলি, দাদাগিরি নামটাই তো দাদাকে নিয়ে। দিদি নাম্বার 1 দিদি মানে রচনা ব্যানার্জিকে সবাই চেনে এক কথায়। সেখানে গিয়ে এক্সট্রিমলি গুড, ভীষণ পপুলার ছিল ওটা। এখন আবার রচনা ব্যানার্জি এনসিপিআই তে যোগদান করছেন, কেন উনি বিদ্রোহী সাংসদদের গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলেন দল ছেড়ে দিয়ে? সম্পূর্ণ মানুষের নিজস্বতা। আমি যেটা শুনেছি, রচনার সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়নি, যেটুকু আমি শুনেছি যে রচনা কিন্তু ইলেকশনে লড়তে চায়নি, ওকে দিদি রিকোয়েস্ট করে হুগলি থেকে লড়াই জন্য মানে রাজি করিয়েছিলেন।
তো তারপরে লকেট চ্যাটার্জির এগেনস্টে আমরা ভেবেছিলাম যে রচনা তো একদম নতুন পলিটিক্সে, সত্যিই ও পলিটিক্যাল মেয়ে নয়, ও কিন্তু একদমই মানে স্ক্রিন অ্যান্ড স্টেজ এগুলোর জন্যই ও বিফিটিং। ও এত ছবি করেছে, ও সূর্যবংশম নাকি একটা ছবি অমিতাভের সঙ্গে করেছিল, তারপরে তো প্রচুর ও ওড়িয়া ছবি করেছে। তো সেক্ষেত্রে রচনাকে কেন পলিটিক্সে নামানো হলো আমি জানি না, বা ও ফাইনালি কেন ও রাজি হলো। কারণ রচনা ইজ মানে খুব ভালো মেয়ে, ও ভালো, প্রচুর পরিশ্রম করে, দিদি নাম্বার ওয়ান দিনের পর দিন করে, কিছু সময় নিজের জন্য রাখে, বিদেশে বেড়াতে যায় ও, এবং ও রোজগার করে নিজের ইয়েটা কিন্তু ও চালায়। ও কিন্তু চুরি করার মানসিকতা বলে আমি ওকে যতটুকু জানি সেরকম নয় ও। এবার হয়তো দিদির ঘনিষ্ঠ বলে ওকে জি থেকে সরানো হলো, কিন্তু এনসিপিএ জয়েন করার কারণটা আমি বলতে পারবো না। সেখানে কিন্তু দলে উনি ওনাকে হয়তো জোর করে, মানে যেটা আপনি বললেন যে হয়তো রিকোয়েস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই উনি এসেছেন, রাজনীতিতে এসেছিলেন। সেখানে তো উনি ছিলেন, এত বছর রাজনীতিতে ছিলেন। আজ দল হেরে যাওয়ার পর কেন তিনি তাহলে দল পরিবর্তন করলেন? সবাই আজকে তো পুরো একদম ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বলে দুটো ভাগ হয়ে গেছে। এই ভালো তৃণমূল দল আর কালকে খারাপ তৃণমূল দলের মধ্যে বিধানসভায় লড়াইও হয়ে গেছে, আমরা সবাই দেখেছি। তো এখন দিদি যেই দলটা তৈরি করেছেন, আমি মমতা ব্যানার্জির হয়ে বলছি না, যে কোনো একজন মানুষ আজকে, আমি যদি নিজে একটা মানে বিরাট বড় একটা রাজত্ব তৈরি করতাম, সেখানে সবাইকে এনে বসিয়ে তাদেরকে তদারকি করে তাদের জন্য প্রচুর কিছু ব্যবস্থা করে, হঠাৎ করে রাতারাতি সবাই যদি আমায় ছেড়ে চলে যেত, আমার যে কষ্টটা হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ভাইপোকে এত বড় জায়গা করে দিয়েছেন, তারা কি রোজগার করেছে, তারা কি করেছে না করেছে, এগুলোর মধ্যে আমি যাচ্ছি না। হয়েছে নিশ্চয়ই, আজকে পশ্চিমবঙ্গবাসী খেপে গিয়েই হয়তো বিজেপিকে আজকে ক্ষমতা এনেছে, কিন্তু তাকে ছেড়ে সবার দৌড় দেওয়ার এই মানেটাই আমি বুঝলাম না, এটা কেন চলে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, আজকে আমি 12 বছর ধরে বিজেপি করেছি, আমার অভিমান হয়েছে, আমি কিছুদিনের জন্য তৃণমূলে গিয়েছিলাম, কিন্তু আমার নিজেকে মনে হয়েছে আমি ফিট করতে পারছি না ওখানে, মানে আমি ভীষণ মানে আউট অফ দ্য বক্স হয়ে যাচ্ছিলাম পুরো, মানে কোথাও আমার মনে হচ্ছিল যে এটা কোন দল যেখানে কেউ কাউকে চেনে না, সবাই সারাদিন ধরে নিজের ধান্দায় নিজের স্বার্থে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে গলা লাগায় না, জড়িয়ে ধরে না, কেউ কাউকে এক কাপ চা খাওয়ায় না, এরকম ফিলিংটা আমার হয়েছিল। যার জন্য কোনোদিন আমি দিদি বা অভিষেকের সঙ্গে দেখাও করিনি। এই মর্মে আমার মনে হচ্ছিল যে আমার ফিরে যাওয়া উচিত, আমি হয়তো ভোটের আগেই ফিরে যেতাম। শুধু একটা যদি কেউ আমাকে বলতো যে চলে এসো, কেউ বলেনি, যাই হোক, বড় দল নাই বলতে পারে। এখন ভোটে বিজেপি জিতেছে, আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার মনে হয়েছে আমি আর রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, একদম বসে আছি, নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেই আমি কাজ করব, আমার যেখানে ইচ্ছে আমি যাব, ভালো আছি। কিন্তু এই যে ব্যাপারগুলো হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক শিকার তৈরি করা হচ্ছে মানুষকে, যেহেতু সে আমার দল করে না ওই দল করে, যেটা আগে মানে মাননীয়া নিজেও করেছেন এরকম বহু ক্ষেত্রে, বিজেপি করার জন্য তাকে মার খেতে হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, আজকে সেটাই উল্টে আসছে, এবং এটা মনে হয় একটা রাজনীতির পার্ট অফ পলিটিক্স হয়ে গেছে ভারতবর্ষে, যেটা একদম গ্রহণযোগ্য নয়, খুব খারাপ। রচনা ব্যানার্জির সম্পদ বা আর্থিক বিষয় নিয়ে কি এমন হয়েছে যার জন্য, মানে যেটা রক্ষা করার জন্য তিনি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছেন? রচনা ব্যানার্জি পরিশ্রমী মেয়ে। রচনা ব্যানার্জিকে আমি জবে থেকে চিনি, ওর বাড়িতে আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম, আমরা একটা প্ল্যান করেছিলাম প্রোডাকশন হাউস করব। রচনা ব্যানার্জিকে আমি দেখেছি, ও কিন্তু প্রচণ্ড খাটে, এবং ও যদি রোজগার করে থাকে, পয়সা করে থাকে, তাহলে কিন্তু সেটা ওর পরিশ্রমের টাকা। কারণ হুগলির সাংসদ হিসেবে ওর তো মাত্র 2 বছর হয়েছে, 24-এও সাংসদ হয়েছে, তারপর থেকে 26, তার মধ্যে ইলেকশন হয়েছে, তো তার মধ্যে ও মানে কোথা থেকে ও মানে ওই মানে কালো টাকা করবে, এটা আমি জানি না, সরি, ও যেটা করেছে আমার মনে হচ্ছে রোজগারের টাকা, এটা কালো টাকা নয়। আর যদি কালো টাকা করে থাকে সেটাই গিয়ে দেখুক, ওর পেপার্স দেখে যদি মনে হয় তখন করবে, কিন্তু সেটা নিয়ে আগে একটা হল্লা করে করে। আর রচনা একটু শান্তিপ্রিয়, আমার যেটা মনে হয়েছে বরাবরই, ও পলিটিক্সে এসেও ও একটু শান্তভাবে থাকতে চাইছে। যদি আজকে শাসক দল ঘনিষ্ঠ হয়ে বা এনসিপিএতে গিয়ে ওর যদি মনে হয় প্রেশার কম হবে, ও সেটাই করবে।